কি বাবা, মন্দিরের সব পুরোহিতরা একজোট হয়ে রামেশ্বর ঠাকুরের বেটার চাকরি আটকাতে চায়? হ্যাঁ মা, ঠিক এরকমই খবর এসছে মন্দির থেকে। আপাতত ঠাকুরের চেষ্টায় বিদ্রোহী পূজারীরা একটু শান্ত হয়েছেন। আমি শুনলাম ঠাকুর নাকি ওনাদের থেকে দুদিন সময় চেয়েছেন। কিন্তু আমি যে ফরমান দিয়েছি তার বিরোধিতা করলো কে? পুরোহিতরা। এত সাহস তাদের কে জোগাচ্ছে দ্বারিকা? কি হলো, চুপ করে আছো যে? আমি কি করে জানবো মা? আমি জানি না। তুমি জানো না, নাকি জেনেও মুখ খুলতে পারছো না? মা, মা রামলাল চাটুর্য মশাইয়ের দোষ আছে। উনি বা কেন এতদিন দেশে গিয়ে এখনো ফেরেননি? হয়তো সেখানে গিয়ে কোনো অসুবিধায় পড়েছেন তিনি, তাই তিনি আসতে পারছেন না। হ্যাঁ, কিন্তু একটা খবর তো দিতে পারতেন। হয়তো সেই সুযোগটুকু পর্যন্ত তিনি পাচ্ছেন না। মাগো, কাজের জায়গায় এই সমস্ত কিছু চলে না। তাছাড়া মন্দিরের ট্রাস্টি আছে, তারাই বা কতদিন তার ফিরে আসার পথ চেয়ে থাকবেন বলো? না দ্বারিকা, সেসব কিছু নয়। আমি যেন অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ঠাকুরকে হেয় করার এও এক পথ। নইলে পুরোহিতদের এতটা সাহস হবে না যে ঠাকুরের ভাইপোর ব্যাপারে মাথা গলিয়ে তারা তাদের কাজটা খোয়াবে। পেটের দায় যে বড় দায় বাবা। হয়তো এমন কেউ আছেন যিনি তাদের ভরসা দিয়েছেন, তাদের পেটের দায় কাঁধে তুলে নিয়েছেন, তাই তেনারা ঠাকুরের ভাইপোর বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাচ্ছে। তাই কি? একদম তাই। আমি রানী রাসমণির মেয়ে। আমি দেখেছি কত জমিদার, কত বাবুরা আমার মাকে হেনস্থা করার জন্য প্রজাদের উস্কে দিয়েছেন, অথচ আমার মা ঠান্ডা মাথায় সে সমস্ত কিছু সামলেছেন। দ্বারিকা, এখানেও কোনো পাকা মাথা আমার ফরমানের বিরুদ্ধে কথা বলতে পারছে না বলে তাদেরকে উস্কে দিয়ে ঠাকুরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। ঠাকুর যখন একবার সামলে নিয়েছেন, তখন রামেশ্বর ঠাকুরের বেটার কাজ আর কেউ আটকাতে পারবে না। হোক না সেই পাকা মাথাটা আমার আপন কেউ। না মানে, রাত তো অনেক হলো। সেই নীলু কখন ওদের নিয়ে জিপটায় তোর বাপের মামা বাড়িতে গেছে, এখনো ফিরছে না কেন রে? ওরা কি কেবল বাবার মামার ঘরে গেছে গো? ওরা তো আমাদের মামার ঘর শিওরেও গেছে। জীবটাই হয়ে শিওর হয়ে ফিরতে বুঝি ওদের সময় লাগবে নি? মানছি সময় লাগবে, তাই বলে সকাল পেরিয়ে দুপুর শেষ, দুপুর শেষ হয় রাতও শেষ। রাত তো এখনো শেষ হয়নি মা। এসো, এসো দেখি, এসো, এসো দেখি, এখানে একটু বসো না, একটু থির হয়ে বসো। আমি যে কেন ওদের সেখানে যেতে বললো মা? যেখানে গেছে তেনারা আমাদের পণ নয় গো মা, আমাদের আপনজন। ওরে মা, সেই জন্যই তো আমার এত চিন্তা হচ্ছে। আপন জনেরা যদি দূর থেকে তাড়িয়েও দেয়, তাহলেও দু কথা বলা যায় না, কিন্তু পর হলে সেখানে দু কথা শুনিয়ে আসা যায়। এটাই তো জ্বালা মা। না পারা যায় সইতে, না পারা যায়। বউটান, ও বউটান, সারদা। ওই ওই ওরা এলো রে মা। ওই তো, আয় ভাই আয়। ও ভাই, আমার বড়দার পেশন্য ফিরেছে? হ্যাঁ গো, ফিরেছে ফিরেছে। আমি তাদের সঙ্গে নিয়ে ফিরেছি। তারা ওই পুকুর পাড়ে হাত পা মুখ ধুতে গেছে। আমি তোমাকে খবরটা দিয়ে ওই পুকুরে গিয়ে নিয়ে আসি। যা গরম পড়েছে বউটান,
এক ঘটি জল দিতে সারদা। ভাই নীলু, তেনারা কি বললেন? তুমি কিছু ভেবোনি গো বউটা, তেনারা আবার কি বলবে? আমার ভাইপোরা কি ফেলনা নাকি যে সবাই তাদের উপর দিয়ে মুখ ফিরিয়ে নেবে? এ নাও খুড়ো, জল খা। এনে মা। তা হ্যাঁ গো খুড়ো, তোমার তো দেরি হলো কেন আসতে? হেঁটে আসতে বুঝি সময় লাগলো? তা তো একটু হবেই মা, আমাদের মা বাড়ি তোদের মা বাড়ি। কিন্তু কি জানিস মা, তেনারা আমাদের খুব খাতির করলে রে। তেনারা তো আমাদের ছাড়তেই চাইছিল না। খাতির করলে? বাপ মরা অনাথ ছেলে বলে ওদের হেলাফেলা করেনি? আমার মরা দাদার নামে দিব্যি করে বলছি গো বউটা, তেনারা বেশ খাতির করলে গো। তেনারা তো ওই পেশন্য বড়দাদের খুব করে বললে যে কোনো সাহায্যের দরকার হলে তাদের কাছে যেতে যেন সংকোচ বোধ না করে। পথে আস্তে আস্তে ওই পেশন্য বড়দা নিজেদের মধ্যে কী সব আলোচনা করছিল গো বউটা। তাছাড়া তোমার দাদা তো অবয়েরে নিতে চাইলেন গো। মানে? হ্যাঁ গো বউটা, ওই ভালো করে লেখাপড়া শেখাবে বলে। বাহ, এ তো খুব ভালো কথা গো খুড়ো। বাবা চাইতেন আমার ভাইরা লেখাপড়া করুক, শাস্ত্র পড়ুক। না না, তা বলে আমি আমার ছেলেদের কারোর কাছে দিতে পারবো না। আরে বউটান, তোমার ছেলেদের ছাড়তে বলছি নি গো, তবে পেশন্য আর বড়দার সঙ্গে কথা বলে যা বুঝলুম। কি কি বুঝলি? ওরা ওদের বাপের মতো লেখাপড়া করতে চায় বউটান। সারদা, ওরা তোর সাথে পরে কথা বলবে, আমি যাই নিয়ে আসি। ওরা লেখাপড়া শিখতে চায়? ওদের বাবাও তাই চাইতেন, ওরা যাতে লেখাপড়া শিখে মস্ত বড় পণ্ডিত হয়। কিন্তু সারদা, ওমা, আমি টোল চতুষ্পটির খরচ জোগাড় করবো কোত্থেকে মা? তুমি ওনে অত ভেবোনি তো মা, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে মা, তোর এবার একটা ব্যবস্থা করতে হবে। তুই তুই দক্ষিণেশ্বর চলে যা মা। আমার মন যে খুব টানছে তেনার জন্য। কি ভাবছিস মা? তুমি একটু আগে সামলে নাও, ওসব কথা পরে হবে। ও মা, আমি যাই, ভাতটা চাপিয়ে দিই। নিজের সুখের কথা কবে ভাববি তুই মা? তোমার নাকি মনটা যে বড় টানছে গা, বড় টানছে। হ্যাঁ গা সারদা, তুমি এখানে আসবে গো, তুমি নিশ্চয়ই আসবে। কিন্তু তার আগে ওই সংসারের থেকে দেখে নাও, সংসারে অভাব কারে কয়, তার সাথে ভাব কেমনি করতে হয়, তারে ভয় না পেয়ে তার সাথে মোকাবিলা কেমনি করতে হয়। যেমন তোমার মা করছে ঠিক তেমন তারে দেখে শেখো গো, তারে দেখে শেখো। এমন একটা দিন আসবে যখন তোমার বেটাদের অভাব তোমারই মেটাতে হবে গা। তারে দেখে শেখো গো, তারে দেখে শেখো। কি রে, কি পালা শুরু করলি শালারা? হ্যাঁ, ওঠ 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 ওঠ, দেখিনি, ওঠ, হ্যাঁ ওঠ ওঠ। হ্যাঁ, তোমার পেন নাম কত টুকরো? শতকোটি পেন নাম। কেন, কি হয়েছে? কেন ওই মন্দিরে পূজারীদের গোল তুমি কেমন শান্তভাবে সামলালে? হ্যাঁ, ওই একবারটি, ওই একবারটি। আর কিন্তু আমি করতে পারবো নি, হে আমি স্পষ্ট করে বলে দিলুম। শোন দিনু রিদু, হে তারা আমায় মানে, সেই সুযোগ আমি বারবার নিতে পারবো নি, নিতে পারবো নি। তাহলে এখন উপায়? ওই ঝামেলা যদি ফের হয়? হবে, ফের হবে, কিন্তু এর উপায়ও আছে। শোন দিনু,
কাল সকালবেলা ওই কামার পুকুরে গিয়ে ওই রাম নেলোরে ধরে বেঁধে নিয়ে আসবি, বলবি না হলে চাকরিটি কিন্তু না না না, কোনো কথা না, কোনো কথা না, কথা বাড়াসনি। ওই সকাল যেন দুপুর না হয়। হ্যাঁ, ফরাসি আতর সেন্টই আলাদা। সকালে আতর মেখে কোথায় যাচ্ছেন গো? কাজে দরকার আছে। কোন কাজে যাচ্ছ তুমি বাবা? আসলে খাজনা আদায় করতে প্রজাদের কাছে। প্রজারা হলো তোমার সন্তানের মতো। সন্তানের কাছে এত সেজে গুজে গায়ে আতর ঢেলে গিয়ে দাঁড়ালে তারা তোমাকে আপন করে নিতে পারবে না বাবা। তাদের কাছে তাদের মতো করেই নিজেকে হাজির করতে হয়। শোনো মা, এ সমস্ত ধ্যান ধারণা না পুরনো হয়ে গেছে। প্রজাদের কাছে একটু রাজার দাপট না নিলে প্রজারা এমনিতে ভয় পায় না। ও তাই বুঝি? হ্যাঁ, আর খাজনা আদায়ের পর ভাবছি একবার দক্ষিণেশ্বরের মন্দির হয়ে আসবো। কেন? সেখানে তোমার কি কাজ? সেখানেই তো আসল কাজ মা। শুনেছি পূজারীরা নাকি দুদলে ভাগ হয়ে যাচ্ছে, আর এই অবস্থায় যদি আমি ব্যবস্থা না নিতে পারি তাহলে হয়তো প্রজাদের বিদ্রোহের মতো পূজারীদের বিদ্রোহের মুখেও আমাকে পড়তে হতে পারে। তাই সময় থাকতে থাকতে। না, পূজারীরা যেচে কোনো ঝামেলা করছেন না, তাদেরকে নিশ্চয়ই কেউ উস্কাচ্ছে। আমি দারিকাকে বলেছি সে সব সামলাবে, সেই যাবে ওখানে। তুমি আর মানুষ পেলে না মা? দাদা, দাদার মতো ভালো মানুষ সামলাবে বিদ্রোহ? মা, দাদা শুধু ভালোবাসতে জানে, শাসন করতে জানে না। শাসন করতে সে জানে যে ভালোবাসতেও জানে। কিন্তু আমাকে যে সেখানে যেতেই হবে মা। বেশ তো, মা ভবতারিণীর দর্শন করতে চাইলে তুমি যেতেই পারো, কিন্তু মন্দিরের কোনো ব্যাপারে একেবারে মাথা গলাবে না তুমি। কেন? হঠাৎ এই কথা কেন বললেন আপনি? আপনি মায়ের সাথে কেন তর্ক করছেন? মা যখন বলছেন তখন আর নাই গেলেন, আর মেজু ঠাকুর যখন যাচ্ছেন তখন চুপ! আপনি আবার। চুপ করো তুমি, একদম চুপ করবে। কেঁদো না মা, একদম কাঁদবে না। যত তুমি কাঁদবে তত তোমাকে দুর্বল ভাববে। মনটাকে শক্ত করো। যত তুমি কাঁদবে তোমার দুর্বলতা ওর কাছে জাহির হবে, আর নিজের বিপদ ডেকে আনবে তুমি। একদম কাঁদবে না। দাঁড়াও। শুনছেন? মুখোজ্জ বউ এইছে। হ্যাঁ কি? ওই বলছে ধান ভাঙা হয়ে গেছে। ও ধন্যবাদ হয়ে গেছে। নরহরি, নরহরি, হ্যাঁ দাদা বলো। এই মজুরিটা দিয়ে যাও। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো বউ, এখানে ধান ভেঙে অতগুলো লোকের মুখে ভাত জোগাড় করতে পারছো? ওই কোনো রকমে চলে যাচ্ছে। চলেনি গো, চলেনি, চলেনি। উপায় আর কি? বেচারা ভালো কাজরা জোগাড় করতে পারলে এভাবেই সংসারটা চালাতে হবে। নাও গো মুকুজ্জি গিন্নি, নাও। ঠিক আছে। দেখো মুকুজ্জিগিন্নি, তোমাকে আগেও বলেছি এর চেয়ে বেশি মজুরি তুমি পেতে পারো যদি আমার ক্ষেতের মনীষীদের তুমি ভাগ কিনে খাওয়ানোর কাজটা করতে পারো। আমি পারবো, আমি পারবো। শোনো বাচ্চা, ওই আমরা গিন্নিরা কিন্তু হাতে হাত লাগাতে পারবো না, তোমার সব একা করতে হবে। হ্যাঁ, আমি একাই সব করতে পারবো। ভালো কথা, তাহলে তুমি কাল থেকে কাজে লেগে পড়ো।
একেই বলে দৈব দুর্বিপাক। মা, তুমি রাজি হলে কেন? এরে তুমি কপালের দোষ বলো। এছাড়া আর কি বলবো মা? 16টা উনুনে একসঙ্গে পাক করা তুমি পারবে মা? আমাকে যে পারতেই হবে মা, আমাকে যে পারতেই হবে। নিজের ঘরে ভাতে জোগাড় করার জন্য আমাকে যে এই কাজ করতে হবে মা। খাবারের জন্য হাত পেতে ভিক্ষে করার চেয়ে এই ঢের বেশি মানের। মান বাঁচাতে তোমার পেরান যাবে গো মা। এই পেরানের আর আছেটাই বাকি মা। এই থাকাও যা, না থাকাও তা। মা গো, এই কথা তুমি আমার সম্মুখে বলতে পারলে? তোর কোনো দোষ নেই মা। তুই হলি কি আমার বিয়ে হয়ে যাওয়া মেয়ে, তাকে শ্বশুর ঘরে না পাঠিয়ে বাপের ঘরে রেখে কাটাচ্ছি। এতে যে আমার কি পাপ হচ্ছে সে ভগবানই জানে। মেয়ে তার বাবা মায়ের সেবা করবে, ছোট ভাইদের বড় করে তুলবে, এতে পাপ কোথা মা? তুমি ওসব নিয়ে ভেবো নে। ভাবছি না রে, আর ভাবতেও চাই না। যা, চাল কটা ফুটিয়ে ভাত করে খেয়ে দিয়ে শুয়ে পড়। কাল আবার রান্নার কাছে যেতে হবে আমায়। এই দিনও আমি দেখতে হলো ঠাকুর। মুখুজ্জেগিরি, তুমি কি পারবে রাতে কোনো মনীষীর পাক সামলাতে? আপনার যেমন কথা, না পারলে ওর সংসারে ভাত জুটবে কেমনে? তখন ঝোঁকের মাথায় উনি তো বললেন যে পারবেন, কিন্তু একটা লোকের পক্ষে এটা কি সম্ভব? দুটো লোক পাবে কোথায়? তা আবার ওই বাউনি? হ্যাঁ, সেও একটা কথা বটে। বামনি রাঁধুনি পাওয়া বামনি রাঁধুনি ছাড়াই বাড়ুজ্জে বাড়িতে তো ভিন্ন জাতের রাঁধুনি দিয়ে রান্না চলবে নি। তাই মুকুজ্জে ভিন্নি যদি না পারে, আমরাই নয় হাত পুড়িয়ে। পারবো গো, আমি ঠিক পারবো। তোমাদের আর লোক ডাকতে হবে না, তোমাদের হাত পোড়াতেও হবে না। আমার তো কপালই পুড়েছে, তাই হাত পুড়লে চলবে না। জলটা হয় বামনি দিদি বয়ে আনলো, বাকি সব তো তোমাকেই করতে হবে। গিনিরা কিন্তু আগেই বলে দিয়েছে তারা কিন্তু হাত লাগাতে পারবেনি। আমাদের যদি হাত লাগাতে হয় তাহলে নোক নাকা কেন? ভাত কি সস্তা? তাহলে পয়লা বৈশাখ থেকে কাজে লেগে যাও। শুভ দিন, ভালো দিন, দেখো হয়তো যে নতুন বছরে তোমারও সংসারে সুখের দিন আসবে। তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়।